আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব অবসাদগ্রস্ততা বা ডিপ্রেশন এর হোমিওপ্যাথিক চিকিৎসা। তো সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি লাইন আমি আপনাদের জন্য দিয়ে দিয়েছি, যাতে করে প্রত্যেকটি বিষয় আপনারা জানতে পারেন, ভালো করে বুঝতে পারেন। এই আমার আলোচনার পাশাপাশি আমি আপনাদের টেক্সট আকারে সেটা দিয়েছি, যাতে করে আপনারা অবসাদগ্রস্ততা এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আজকে জানতে পারেন। তো পুরো ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলছে, সাথেই থাকবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। অবসাদগ্রস্ততা বা ডিপ্রেশন একটি গুরুতর মানসিক সমস্যা, যা ব্যক্তির আবেগ, চিন্তা ও দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে। এটি দীর্ঘস্থায়ী হতে পারে এবং ব্যক্তির জীবনযাত্রাকে কঠিন করে তুলতে পারে। অবসাদগ্রস্ততার কারণ কি? কজ অফ ডিপ্রেশন। এই যে অবসাদগ্রস্ততার কারণ, মূল কারণগুলো শারীরিক, মানসিক এবং সামাজিক কিন্তু হতে পারে। এগুলোকে বিভিন্নভাবে ভাগ করতে পারি আমরা। তো প্রথমে আমরা আলোচনা করব জৈবিক কারণ। ঠিক আছে, জৈবিক কারণ স্নায়বিক যে রাসায়নিক ভারসাম্যের অভাব, স্নায়বিক রাসায়নিক ভারসাম্যের অভাবে, যেমন সেরোটোনিন, তারপর হচ্ছে ডোপামিন, তারপর হচ্ছে নর এপিনেফ্রিন, এই যে স্নায়বিক যে রাসায়নিকগুলো আছে, এর ভারসাম্যের কারণে কিন্তু এই ডিপ্রেশন হতে পারে মানুষের। এছাড়া বংশগত কারণ হতে পারে। পরিবারের কারো অবসাদ থাকলে এটার ঝুঁকি বেশি থাকে। হরমোনের পরিবর্তন, গর্ভাবস্থা, মেনোপজিয়াম বা থাইরয়েডের সমস্যা থাকলে কিন্তু এই সমস্যা কিন্তু থাকতে পারে বা হতে পারে। ঠিক আছে, এরপর মানসিক কারণ। আমরা দেখুন ফিজিক্যাল যে কজগুলো জানবো, সেটা হচ্ছে শৈশবে মানসিক আঘাত যদি কেউ পায়, শারীরিক বা মানসিক নির্যাতন বা শারীরিক বা মানসিক আঘাত, তাহলে কিন্তু তার ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে নেতিবাচক চিন্তা, সবসময় নিজেকে ব্যর্থ ভাবা, ফেলিয়ার ভাবা, এখান থেকে কিন্তু তার ডিপ্রেশন বা এটা চলে আসতে পারে। ব্যক্তিগত বৈশিষ্ট্য, তবে অন্তর্মুখী বা অভিসংবেদনশীল মানুষ বেশি সাধারণত এই ঝুঁকিতে থাকে। এর সামাজিক কারণ বা সোশ্যাল কজ হচ্ছে একাকিত্ব এবং বিচ্ছিন্নতা অবসাদের জন্য কিন্তু ঝুঁকি বাড়ায়। এর আর্থিক সমস্যাও রয়েছে, হচ্ছে চাকরির চাপ বা সম্পর্কের টানাপোড়ার অবসানের সৃষ্টির কারণেও কিন্তু এই সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া বিচ্ছেদ, হৃদয় ভঙ্গ বা প্রিয়জনের মৃত্যু এর বড় কারণ কিন্তু হতে পারে। তো রোগীর লক্ষণগুলো কি? সিমটম অফ ডিপ্রেশন পেশেন্ট। আমরা এখন এই ডিপ্রেশন রোগীর বা মানসিক যে লক্ষণগুলো আছে, আরো অন্যান্য যে লক্ষণগুলো আছে, প্রত্যেকটা লক্ষণ কিন্তু আমরা জানবো। তো প্রথমে আমরা মানসিক লক্ষণটা জানি, সেটা হচ্ছে অবিরাম দুঃখবোধ, আশাহীনতা ও আগ্রহের অভাব থাকে তার, নিজেকে মূল্যহীন মনে করা এবং অতিরিক্ত অপরাধবোধ তার মধ্যে থাকে। এরপর তার আত্মহত্যার চিন্তা এবং আত্মক্ষতির প্রবণতা তার কিন্তু থাকে। এগুলো হচ্ছে মানসিক লক্ষণ একজন ডিপ্রেশনের রোগাভোগীর। ঠিক আছে, এবার আমরা শারীরিক লক্ষণগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখবো তার মধ্যে ক্লান্তিবোধ থাকে, দুর্বলতা থাকে, শক্তিহীনতা থাকে, অনিদ্রা বা অতিরিক্ত ঘুমানো থাকে, ক্ষুধা-মন্দা থাকে বা অতিরিক্ত খাওয়ার প্রবণতা থাকে। এবার আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব যে আচরণগত যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো। সামাজিক সম্পর্ক থেকে দূরে থাকা ও দৈনন্দিন কাজে আগ্রহ না থাকা বা আগ্রহ হারানো, তো হচ্ছে দায়িত্ব এড়ানো বা কাজের প্রতি অনীহা সৃষ্টি, মাদক বা অ্যালকোহলের প্রতি নির্ভরশীলতা বা নেশা করা, এরকম কিন্তু আমরা এই লক্ষণগুলো এই ডিপ্রেশনে ভোগা রোগীর মধ্যে দেখতে পাই। এখন রুগী দেখতে আসলে কেমন হবে? আমরা কিভাবে তার মুখমণ্ডল বা ফেস কাটার মধ্যে কি চিনতে পারবো যে এ হচ্ছে ডিপ্রেশনের রুগী? রুগীকে দেখতে যেমন হয়, সেটা হচ্ছে চোখের নিচে কালি, ক্লান্তি চেহারা, মুখ বিষণ্ণতায় ছাপ, মুখে বিষণ্ণতার ছাপ থাকে। তারপর অগোছালো পোশাক এবং ব্যক্তিগত যত্নের অভাব, এলোমেলো চুল, এরকম হচ্ছে ধীর গতি, অলসভাবে চলাফেরা করা, এগুলো কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো যে এইটা হচ্ছে ডিপ্রেশনের রুগী। তো রুগীর চারিত্রিক লক্ষণগুলো কি কি? যদি আমরা চারিত্রিক লক্ষণের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো যে সবসময় আত্মসমালোচনামূলক চিন্তা ভাবনা করে, সে নিজেকে দোষারোপ করে, নিজের প্রতি নিজের সমালোচনা করে, এই হচ্ছে অতীতের ভুল বা ব্যর্থতা নিয়ে অনুশোচনা করে, এটা একটা লক্ষণ দেখা যায়। একাকিত্ব পছন্দ করা এবং সবসময় নিজেকে বিচ্ছিন্ন করার একটা প্রবণতা থাকে তার। হচ্ছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা এবং ভয় পাওয়া, এইগুলো হচ্ছে একজন রুগীর
চারিত্রিক লক্ষণ। এবার যদি আমরা রোগীর শারীরিক লক্ষণের দিকে তাকাই তাহলে দেখব যে অলসতা ও কাজকর্মে অনীহা, অতিরিক্ত বা অতিরিক্ত খাওয়া বা কম খাওয়া এবং ওজনের পরিবর্তন, ওজন কমে যাওয়া কিংবা ওজন বেড়ে যাওয়া, তো হচ্ছে কম ঘুমানো বা অতিরিক্ত ঘুমানো, হচ্ছে মাথা ব্যথা, পেটের সমস্যা বা পেশির ব্যথা অনুভব করা, এইসব প্রবলেম কিন্তু তার শারীরিক লক্ষণের মধ্যে থাকে। এবার আমার রোগীর মানসিক আচরণের দিকে যদি দেখি তাহলে দেখবো যে সবসময় নেতিবাচক চিন্তা করে, কোনো কিছুতে আনন্দ পায় না, আনন্দ না পাওয়ার এই বিষয়টা থাকে, হঠাৎ রেগে যাওয়া বা অতিরিক্ত সংবেদনশীল হওয়া, ঠিক আছে, এইসব লক্ষণ দেখা যায়। তারপর হচ্ছে দেখা যায় যে তার আত্মহত্যার চিন্তা করা বা আত্মনাশের প্রচেষ্টা করা, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ডিপ্রেশনে ভোগা রোগীর মধ্যে কিন্তু আমরা দেখতে পারি। এরপর এর হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো কী কী, চলুন আমরা এখন কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের নাম জানবো, যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ডিপ্রেশনের রোগীকে ডিপ্রেশন থেকে রিমুভ করে স্বাভাবিক জীবনযাপনে আসতে সহায়তা করে। এবং যদি নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসা করানো যায় তাহলে ডিপ্রেশনের রোগী অবশ্যই ওভারকাম হয়। ঠিক আছে, তাহলে চলুন আমরা প্রথমে আর্সেনিক অ্যালবাম নিয়ে কথা বলি। যদি অতিরিক্ত ঘুম, মানে অতিরিক্ত দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে ভয় এবং বিশ্রামের অভাব বোধ যদি সে করে, তাকে আমরা এই লক্ষণগুলোর ভিত্তিতে ডিপ্রেশনের রোগীকে আমরা আর্সেনিকাম অ্যালবাম কিন্তু সাজেস্ট করতে পারি। এরপর নাইট্রিক মিউর, হ্যাঁ ঠিক আছে, চাপা কষ্ট, একাকিত্ব ও একা থাকার প্রবণতা যদি থাকে এই ডিপ্রেশনে ভোগা রোগী, তাহলে কিন্তু আমরা তাকে নাট্রামিউর আমরা তাকে সাজেস্ট করতে পারি। এরপর আসি আমরা ইগনেশিয়ার দিকে। ইগনেশিয়া সাধারণত হৃদয় ভঙ্গ বা প্রিয়জনের মৃত্যুতে চরম দুঃখ যদি থাকে, প্রেমে ব্যর্থ হওয়ার বা স্বামী কিংবা স্ত্রী মারা যাওয়ার, ডিভোর্স, এইরকম মানে ব্যর্থতার বা হৃদয়ে ভঙ্গ হওয়ার বা প্রিয়জনের বিয়োগে যে যদি তার মধ্যে দেখা যায়, তার কারণেই যদি সে ডিপ্রেশনে ভোগে, তাহলে তাকে আমরা ইগনেশিয়া কিন্তু সাজেস্ট করতে পারি। এরপর হচ্ছে অরাম মেটালিকামকে আমরা তখনই সাজেস্ট করব যখন জীবনকে অর্থহীন মনে হওয়া বা আত্মহত্যার প্রবণতা, হত্যার চেষ্টা করা, এরকম যখন তার মধ্যে প্রবণতা দেখতে পাওয়া যায়, তখন আমরা তাকে অরাম মেটালিকামকে কিন্তু সাজেস্ট করতে পারি। অবসাদগ্রস্ততা একটি জটিল মানসিক অবস্থা যা হোমিওপ্যাথিতে কিন্তু চিকিৎসার মাধ্যমে লাঘব করা কিন্তু সম্ভব। তবে গুরুতর ক্ষেত্রে মানসিক বিশেষজ্ঞের নিকট পরামর্শ নেওয়া কিন্তু জরুরি মনে হয় আমার কাছে। আর যদি আপনি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট আসেন, তাহলে তিনি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আপনাকে কেস টেকিং করে আপনার এই অবসাদগ্রস্ততা বা ডিপ্রেশন এর সঠিক চিকিৎসা দিয়ে থাকবেন ইনশাল্লাহ। তো সকলকেই রিকোয়েস্ট করব, যদি আপনি কিংবা আপনার পরিবারের কিংবা আপনার আশেপাশে কেউ যদি অবসাদগ্রস্ততায় ভোগে, ডিপ্রেশনে ভোগে, তাহলে সেই রোগীকে অবশ্যই আপনি একজন মানসিক ব্যাধি বিশেষজ্ঞ নিকট পাঠাবেন, অথবা তাকে আপনি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক নিকট পাঠাবেন। তাহলেই কিন্তু তার এই জীবনটাকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আনা কিন্তু সম্ভব। অর্থাৎ রোগ বাড়ার আগেই রোগকে নির্মূল করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর এরকম গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আপনি হোমিওপ্যাথি ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।